নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম কাঁটা। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আণুবীক্ষণিক পর্যবেক্ষণে দেহের অভ্যন্তরের সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবকোষগুলি দেখা যায়, সামান্য বৃহৎ হইয়া ওঠে, কিন্তু মন দেখা যায় না। দূরবীক্ষণের ভিতর দিয়া সুদূর আকাশে চক্ষুর অগোচর গ্রহ উপগ্রহ রূপ গ্রহণ করিয়া দেখা দেয়, কিন্তু কাল অথবা কালের ভগ্নাংশ লগ্নক্ষণকে দেখা যায় না। মানুষের মন ও লগ্নক্ষণ দুই অদৃশ্য। ক্ষণের আবার অদৃষ্টের সঙ্গে গতি। কোনো অঘটন ঘটিলে ওই দুইটার উপরই সমস্ত দায়িত্ব চাপাইয়া আমরা নিশ্চিন্ত হই। পরের ঘাড়ে অপরাধ চাপাইতে পারিলে আমরা বেদনার মধ্যেও সান্ত্বনা লাভ করি। কিন্তু চারু ও কার্তিকের মিলিত জীবনের ব্যর্থতার বেদনার অভিশাপ যে কাহার উপর নিক্ষিপ্ত হইবার, এ কথা ভাবিয়া কুলকিনারা পাওয়া যায় না। শুভদৃষ্টির ক্ষণ তো পরম শুভই ছিল, এবং সস্মিত পুলকিত দৃষ্টিতেই তো দৃষ্টি বিনিময় হইয়াছিল। তবে কি মন? দুজনের মন এজন্য দায়ী? কিন্তু না, মনের ওপরও তো দায়িত্ব চাপাইবার নয়। একই গ্রামের একই পাড়ার একটি ছেলে ও মেয়ে, সম্বন্ধ বহু কাল হইতেই হইয়াছিল, কত শতবার। নির্জন গ্রাম্য পথে সলাজ্জ হাস্য বিনিময়ের মধ্য দিয়া গোপনে তাহাদের মনোভাবের আদান প্রদান হইয়াছে, তাহার হিসাব নাই। সুতরাং রূপ অথবা গুণ, এই দুইটার কোনোটার জন্যই তো কাহার মন বিরূপ হইবার কথা নয়। তবুও আশ্চর্য এই, মিলনের পরই পদে পদে জীবনের ছন্দ কাটিয়া শুধু অস্বচ্ছন্দই নয়, গভীর গ্লানিকর হইয়া উঠিল। একজন যেন অত্যন্ত কড়া টানে বেসুরে বাঁধা সেতারের তার, অপরজন তীরের ফলা। সংস্পর্শে ঝংকারের বদলে টঙ্কারি ওঠে, মধ্যে মধ্যে তার কাটিয়াও যায়। চারুর ব্যবহারে প্রণয় দূরের কথা, বিনয় পর্যন্ত নাই। আর কার্তিকেরও তাই। প্রেম তো নাই, ক্ষমা পর্যন্ত সে ভুলিয়া গিয়াছে। জীবনের প্রথম মিলন দিনে ইহার সূত্রপাত। ফুলশয্যার দিন বেলা 10টার সময় কার্তিক আসিয়া বলিল, দিদি, আজ আবার একটা হাঙ্গামায় পড়লাম। আমাদের দরিদ্র ভাণ্ডারের আজ একটা সভা হবে, আমাকে একটা অভিনন্দন দেবে, বউকেও যেতে হবে। দিদি সংসারে কার্তিকের অভিভাবিকা, তিনি সংসারকে আঁকড়াইয়া ধরিয়া আছেন। কার্তিকের প্রতি তাহার স্নেহ অপরিসীম। দিদির মুখখানা গম্ভীর হইয়া উঠিল। তিনি বলিলেন, নিজে যা করছিস করছিস, আবার ঘরের বউকে নিয়ে কেন? ওতে লক্ষ্মী চঞ্চল হন, আর বউ মানুষ। কার্তিক হা হা করিয়া হাসিয়া বলিল, বউ মানুষ? এটা তুমি খুব ভালো বলেছ দিদি, কিন্তু তারা বলছে তাদের গাঁয়ের মেয়ে চারু। দিদি আরও বিরক্ত হইয়া বলিলেন, কিন্তু আমার ঘরের বউ তো। কার্তিক বলিল, একদিন বই তো নয় দিদি। দিদি দৃঢ় আপত্তি জানাইয়া বলিলেন, না। কার্তিক তখনকার মতো চলিয়া গেল। বুঝিল এখন সুবিধা হইবে না। দিদি বধূকে ডাকিয়া বলিলেন, এই দেখো বউ, তুমি যেন আবার ওর কথায় নেচো না। তুমি ঘরের লক্ষ্মী। তুমি যদি ওর ওই উড়নচণ্ডী অভ্যেস করো, তবে ঘরে লক্ষ্মী আর থাকবে না। চারু নীরব হইয়া রহিল। অপরাহ্নে কার্তিক আবার আসিয়া ধরিল। দিদি প্রবল আপত্তি জানাইয়া বলিলেন, সে আমি বলতে পারবো না কার্তিক। কার্তিক অবশেষে অভিমান করিল। এটি তার অমোঘ অস্ত্র। দিদি এবার বলিলেন, তবে নিয়ে যা, কিন্তু আর কখনো।
সঙ্গে সঙ্গে কার্তিক বলিয়া উঠিল, এই তোমার পা ছুঁয়ে বলছি। দিদি পা দুটা সরাইয়া লইয়া হাসিয়া বলিলেন, পা ছুঁতে হবে না। তারপর উঠিয়া চারুকে ডাকিয়া বলিলেন, ও বউ, যাও একবার ভাই, একখানা ঢাকাই খদ্দরের শাড়ি পরে নাও। কার্তিক বলিল, এত সব গয়না গাঁটিও খুলে দাও দিদি। দিদি বলিলেন, না, গয়না খুলবে কি? ওসব অলক্ষণের কথা বলো না, তাহলে যেতে দেবো না আমি। কার্তিক আর আপত্তি করিল না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া বধূর কোনো সাড়া শব্দ না পাইয়া বলিল, কি করছে কি? এই পোশাকের বাহার করতে গিয়ে মেয়েরা গেল, ওদিকে আবার দেরি হয়ে যাবে। দিদি, দেখো না একবার। দিদি বলিলেন, তুই দেখ না, ভাড়ার ছেড়ে আমার এখন মরবার অবসর নাই। কার্তিক ব্যস্ত হইয়া বধূর সন্ধানে আসিয়া দেখিল, চারু অত্যন্ত মনোযোগের সহিত ঘরের ছবিগুলি ঝাড়িয়া মুছিয়া আপন রুচি অনুসারে নূতন করিয়া সাজাইতেছে। সে বিরক্ত হইয়া বলিল, কাপড় ছাড়ো নিজে। মাথার ঘোমটা টানিয়া দিয়া চারু ঘাড় নাড়িয়া বলিল, না। কেন? চারু কলাবুহের মতো চুপ করিয়া খাটের বাজু ধরিয়া দাঁড়াইয়া রহিল। কার্তিক বলিল, বুঝতে পারোনি নাকি? কাপড় ছেড়ে নাও, মিটিংয়ে যেতে হবে। চারু আবার ঘাড় নাড়িয়া জানাইল, না। কার্তিক অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, কি বলছো, স্পষ্ট করে বলো বাপু। চারু এবার স্ফুট কণ্ঠেই বলিল, যাব না। যাব না? না। কেন? চারু কোনো উত্তর দিল না। যেমন দাঁড়াইয়া ছিল তেমনিভাবেই দাঁড়াইয়া রহিল। কিছুমাত্র চাঞ্চল্য তাহার দেখা গেল না। কার্তিক বলিল, বলি যাবে না কেন শুনি? চারু এবারও কোনো উত্তর দিল না। কার্তিকের উচ্চ কণ্ঠস্বর শুনিয়া দিদি উপরে আসিয়া বলিলেন, কি হলো কি? কার্তিক বলিল, যাবে না। দিদি বলিলেন, যাও বউ, কার্তিক বলছে, আজকের মতো যাও। চারু কিন্তু অচল হইয়া দাঁড়াইয়া রহিল। শেষ পর্যন্ত কার্তিক রাগ করিয়াই চলিয়া গেল। দিদিও বিরক্ত হইয়া উঠিয়াছিলেন, তিনিও বলিলেন, না, এতখানি একগুঁয়েমি ভালো নয় বউ, স্বামীর সাধ। তাছাড়া মিটিংয়েও সব গাঁয়েরই লোক, তুমিও গাঁয়েরই মেয়ে, কি এমন দোষ ছিল? চারু বলিল, না। অনেক রাত্রি পর্যন্ত কার্তিক ফিরিল না। এই অল্প বয়সেই সে এই অঞ্চলের মধ্যে একটি বৈশিষ্ট্য অর্জন করিয়াছে। এখানকার দরিদ্র ভাণ্ডারের প্রাণ স্বরূপ সে। এই অঞ্চলের বিপদে আপদে তাহার কর্মঠ কল্যাণময় হাত সর্বদাই প্রসারিত। সে সুবক্তা, অভিনেতা, লোকে তাহাকে ভালোবাসে, সম্মান করে। তাহার ভবিষ্যৎ বৃহত্তর গৌরব কল্পনা করিয়া তাহার দিকে প্রশংসমান দৃষ্টিতে চাহিয়া থাকে। সেই জন্যই তাহার বিবাহকে উপলক্ষ করিয়া তাহার সেবাব্রতের সহকর্মীগণ তাহাকে যে অভিনন্দন প্রদান করিল, তাহাতে জনসমাগম হইয়াছিল প্রচুর। সমস্ত অনুষ্ঠান শেষ হইতে রাত্রি অনেক হইয়া গেল। ফুলশয্যার আয়োজন শেষ করিয়া দিদি চারুকে লইয়া বসিয়াছিলেন। প্রতিবেশীর দল শেষ পর্যন্ত বিরক্ত হইয়া ফিরিয়া গেছে। দিদি বিরক্ত হইয়া বলিলেন, এই বাতিকেই কার্তিকের মাথাটি খাওয়া গেল। শেষ পর্যন্ত হয়তো সম্পত্তি কিছুই থাকবে না। না দেখলে কখনো সম্পত্তি থাকে? চারু চুপ করিয়া রহিল। হাজার হইলেও সে বউ মানুষ। দিদি আবার বলিলেন, আমি তো পারলাম না ভাই, তুই এইবার রাশটা টেনে ধর ভাই বউ। চারু ফিক করিয়া হাসিয়া বলিল, লোকে আপনার ভাইয়ের নাম কি দিয়েছে জানেন? দিদি হাসিয়া বলিলেন, কি? দিদির নিধি। দিদির চোখ সজল হইয়া উঠিল। তিনি বলিলেন, নিধি তো আমার বটে চারু, ও ছাড়া আমার বিশ্বব্রহ্মাণ্ডে কে আছে বল? কার্তিক ফিরিয়া আসিল রাত্রি 11:30টায়। ফুলশয্যার আচার অনুষ্ঠান শেষ হইতে 1টা বাজিয়া গেল। ঘর নির্জন হইলে কার্তিক
সভায় পাওয়া ফুলের মালাখানি পরাইয়া দিল চারুর গলায়। চারু সঙ্গে সঙ্গে মালাখানি খুলিয়া দেওয়ালের একটা পেরেকে ঝুলাইয়া দিল। কার্তিক বলিল, খুললে কেন? আজ ফুলশয্যা। আজ ফুলশয্যা? হাহ। চারু বলিল, কেন, বাকি রাত্রিটাও সভায় থাকলে তো পারতে। সঙ্গে সঙ্গে সন্ধ্যার সেই অপ্রীতিকর ঘটনার কথা কার্তিকের মনে পড়িয়া গেল। সে ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, তুমি এমন মানুষ কেন বলো তো? চারু উত্তর দিল, ভগবান তো সকলকে মহাত্মা করে গড়েন না। কার্তিক আর কোনো কথা বলিল না। সে জামা গেঞ্জিটা খুলিয়া ফেলিয়া বিছানায় গিয়া শুইল। চারু আহ্বানের অপেক্ষা করিল না। সেও আপনার স্থানটি অধিকার করিয়া কার্তিকের দিকে পিছন ফিরিয়া শুইয়া পড়িল। এমনি করিয়াই বিরোধ আরম্ভ হইল। অথচ সর্বাপেক্ষা বিচিত্র এইটুকু যে বিবাহের পূর্বে ভাবী স্বামীর গৌরব এবং মহত্বের জন্য চারুর মনে গোপন অহংকার ছিল। সে কল্পনা করিত অনেক কিছু, এমনকি সে তাহার সখীদের স্বামীভাগ্যকে এই গৌরবে করুণার চক্ষে দেখিয়া আসিয়াছে। যাক, এমনি করিয়া কল্পনা বিরোধী, এমনকি অন্তরের সত্য বিরোধী মিথ্যা হেতুকে অবলম্বন করিয়া যে বিরোধ ফুলশয্যার রাত্রে আরম্ভ হইল, সে কিন্তু মিথ্যা হইল না। তাসের ঘরের মতোই একদিন সে ভাঙিয়া পড়িল না। দিন দিন সে সামান্য হইতে বৃহৎ হইয়া উঠিল। মাস দুয়েক পর কয়েকদিন হইতে স্বামী স্ত্রীর মধ্যে বাক্যালাপ পর্যন্ত বন্ধ হইয়া গেছে। দিদি সেদিন কার্তিককে বলিলেন, দেখ ভাই, আমার তো আর সহ্য হয় না। ভ্রু কুঞ্চিত করিয়া কার্তিক বলিল, কি হলো কি? এ অশান্তি যে আমি আর সহ্য করতে পারছি না ভাই। তাছাড়া লোকে যে আমাকেই দোষ দিচ্ছে, বলছে দিদির উস্কানিতেই কার্তিক এমন করছে, নইলে। অসহিষ্ণু কার্তিক বাধা দিয়া বলিয়া উঠিল, কে বলে, কে কথা? কার নাম করব বল? বলছে সবাই, আর বলবে নাই বা। আবার কার্তিক বাধা দিয়া বলিয়া উঠিল, সবাই কখনো বলে না, বলতে পারে না, বলে মাত্র কয়েকজন লোক। তারা যে কে সে কথাও আমি জানি। বলে ওর বাপ মায়ে। দিদি অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, না না। কার্তিক বলিল, মিথ্যে দিয়ে সত্যি ঢাকতে যেও না দিদি। ছি, তুমি এমন হবে তা আমি ভাবিনি। তোমার জন্যেই আজ এতটা হতে হলো। তুমি যদি শক্ত হতে। কথাটা দিদির গায়ে বড়ই বাজিল। তিনিও এবার বাধা দিয়া বলিলেন, আমার জন্যে? হ্যাঁ, তোমার জন্যে। কার্তিক আর অপেক্ষা করিল না। সে হনহন করিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। দিদি ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন। কয়েক মুহূর্ত পরে চারু আসিয়া দাঁড়াইল। বলিল, এত বড় কথাটা আপনি কি বলে লাগালেন দিদি? অশ্রুপ্লাবিত মুখে দিদি বলিলেন, কি লাগালাম বউ? কেন, আমার বাপ মা কবে কি বলেছেন বলুন? সে কথা তো আমি বলিনি বউ। বলেননি? বেশ, তবে আমি মিথ্যেবাদী? আপনারা তো আর মিথ্যেবাদী হতে পারেন না। আমার বাপ মায়ের নাম দিয়ে কিন্তু সত্যি কথাটাই আপনি বলেছেন। আপনার আশকারা পেয়ে। কি 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 বললে তুমি বউ? বউ আর দাঁড়াইল না। সেও হনহন করিয়া আপনার ঘরের দিকে চলিয়া গেল। দিদি বসিয়া থাকিতে থাকিতে অকস্মাৎ পাকা বাঁধানো মেঝের উপর নির্মমভাবে মাথা ঠুকিতে আরম্ভ করিলেন। এই নে, এই নে, এই নে। কপাল ফাটিয়া দর দর ধারে রক্ত গড়াইয়া তাহার অশ্রুপ্লাবিত মুখ ভাসাইয়া দিল। সেই রক্তাক্ত মুখেই সমস্ত দিনটা তিনি পড়িয়া রহিলেন। একটা প্রজ্বলিত ঘরের আগুন অকস্মাৎ একটা দমকা হাওয়ায় আর একটা ঘরে লাগিয়া গেল। সমস্ত গ্রাম দিদির অপরাধের কথায় মুখরিত হইয়া উঠিল। সে অপরাধ প্রমাণ করিবার প্রয়োজন ছিল না।
অপরাধ তিনি নিজেই স্বীকার করিয়াছেন। দিদি বলিলেন, আমায় কাশী পাঠিয়ে দাও ভাই কার্তিক, আমার সংসার করার স্বাদ মিটেছে। কার্তিক বলিল, আমার ইচ্ছে করছে কি জানো দিদি, ইচ্ছে করছে আমি গলায় দড়ি দিয়ে মরি। দিদি আর কোনো কথা বলিলেন না। তিনি নীরবে গিয়া ঘরে শুইয়া পড়িলেন। সমস্ত দিন অন্ন জল পর্যন্ত গ্রহণ করিলেন না। কার্তিক সন্ধ্যার সময় বাড়ি আসিতেই চারুই আজ প্রথম কথা কহিয়া বলিল, দিদি আজ সমস্ত দিন খাননি। বিরক্তি ভরে কার্তিক বলিল, সে আর আমি কি করব? চারু বলিল, তুমি বলো খেতে। কার্তিক বলিল, ওহ, কুক্ষণেই আমি বিয়ে করেছিলাম। চারু ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। কার্তিক বলিল, আর ফ্যাঁচ করে কেঁদো না বাপু, মেয়েদের ওই হলো সম্বল। চারু এবার কাঁদিতে কাঁদিতে বলিল, বেশ তো, আমায় বাপের বাড়ি পাঠিয়ে দাও না, আজই আমার বাবা আসবেন নিতে। আসিবেন নয়, সেই মুহূর্তেই চারুর বাবা বাড়িতে প্রবেশ করিয়া ডাকিলেন, কই কার্তিক কই? কার্তিক অপ্রসন্ন মুখেই আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। কোনো আহ্বান করিল না, বসিতে পর্যন্ত বলিল না। চারুর পিতা বলিলেন, চারুকে একবার পাঠিয়ে দিতে হবে বাবা। কার্তিক চুপ করিয়া রহিল। তিনি আবার বলিলেন, নানা অশান্তি হচ্ছে ওকে নিয়ে, দিন কতক পাঠিয়েই দাও। অ বউ, তা ওই মশাইকে বসতে আসন দাও। ছি 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 কার্তিক, তোমারও কি এই জ্ঞান হচ্ছে দিন দিন? দিদি কখন দাওয়ার উপর বাহির হইয়া আসিয়াছেন। চারুর পিতাই লজ্জিত হইয়া বলিলেন, না না, থাক থাক। কার্তিক এবার তাড়াতাড়ি একখানা আসন আনিয়া পাতিয়া দিল। দিদি বলিলেন, বউয়ের যাওয়া তো এখন হবে না তাওই মশাই। কেন? এই অশান্তি মাথায় করে যাওয়া ঠিক হবে না, আপনি বিবেচনা করে দেখুন। কিন্তু না সরে গেলেও তো অশান্তি মিটবে বলে মনে হয় না। আমি একবার নিয়ে যাব মা। শেষের কথা কয়টায় দৃঢ়তার একটা সুর বাজিতেছিল। দিদি উত্তর দিলেন, আমি এখন পাঠাবো না তাওই মশাই, নিয়ে যাবেন জোর করে নিয়ে যান। চারুর পিতা আর কথা বলিলেন না, রুষ্ট হইয়াই উঠিয়া গেলেন। রাত্রে চারু বলিল, আমাকে পাঠিয়ে দিলেই তো হতো, ঘরে শান্তি হতো। কার্তিক বলিল, ত্যাগ করবার জন্যে তো কেউ বিবাহ করে না। চারু বলিল, করে বই কি, মহাপুরুষে করে, বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ এরা তো সবাই তাই করেছেন। কার্তিক স্থির দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিল, উহ, বিষ বটে তোমার মুখের, ধন্য তোমার সৃষ্টিকর্তাকে। পরদিন প্রভাতে উঠিয়া দিদিকে পাওয়া গেল না। কার্তিক ব্যাকুল হইয়া গ্রামের সমস্ত পুকুরঘাট খুঁজিয়া বেড়াইতেছিল। তাহার বন্ধু এবং অনুগতজনের অভাব ছিল না, চারিদিকে লোক ছুটিল। বেলা দ্বীপ্রহরের সময় কার্তিক হতাশ হইয়া ফিরিল। বিছানার উপর উপুড় হইয়া পড়িয়া সে বালকের মতোই কাঁদিতেছিল। চারুও কাঁদিতেছিল। ঠিক এই সময় বাউড়িদের সতীশ কার্তিককে ডাকিয়া তাহার হাতে একখানি পত্র দিল, দিদির পত্র। কার্তিক ব্যাকুলভাবে পড়িল, কার্তিক ভাই, দুঃখ করিও না, আমি কাশী যাইতেছি। আমি আর অশান্তি সহ্য করিতে পারিতেছি না। বিশ্বনাথের কাছে আমি প্রার্থনা করিব যেন তোমাদের মধ্যে শান্তি আসে। আশীর্বাদ জানিবে, বউকে আমার আশীর্বাদ দিবে। তাহার মুখ আমি ভুলিতে পারিতেছি না, তাহাকে কষ্ট দিও না। ইতি আশীর্বাদিকা দিদি। সতীশই তাহাকে তাহার গাড়িতে করিয়া 7 মাইল দূরবর্তী রেল স্টেশনে পৌঁছাইয়া দিয়া আসিয়াছে। কার্তিক আবার বিছানায় লুটাইয়া পড়িল। বেদনার আত্মগ্লানির তাহার আর সীমা ছিল না। অকস্মাৎ সে চমকিয়া উঠিয়া বসিল, কিন্তু চারু কোনো মতেই তাহার পা দুইটা ছাড়িল না। সে ঝরঝর করিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, ওগো, দিদিকে ফিরিয়ে আনো গো। কার্তিক পরম স্নেহ ভরে আজ তাহাকে কাছে টানিয়া বলিল,
আনব বই কি, দুজনেই যাব আমরা। উভয়েরই মনের অবস্থা তখন অপূর্ব, আনন্দ অথচ তাহার সহিত বেদনা, কিন্তু সে বেদনা তীব্র নয়, যেন কাঁটা ফুটিয়া সেটা বাহির হইয়া গেছে। স্বস্তির সঙ্গে সেখানে এখনো খানিকটা বেদনা খচখচ করিতেছে। আশ্চর্যের কথা, 6 মাস হইয়া গেছে, তবু দিদিকে আজও ফিরাইয়া আনা হয় নাই। কার্তিক বলে, আহা, দুঃখের মানুষ, থাকুন দিন কতক সেখানে, ভগবানের আশ্রয়, এ কি মেলে সহজে? চারু সে কথাটা বোঝে, বলে, আহা, দিদি চিঠি লিখিয়াছেন, বউ, খোকা হইবার পূর্বেই যেন সংবাদ দিও, লজ্জা করিও না, আমি গিয়া সব ব্যবস্থা করিব। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।